আমি পদ্মজা, লেখক ইলমা বেহরোজ, পর্ব ৭ ও ৮। বাড়িটা মোড়ল বাড়ি নামে পরিচিত। পদ্মজার দাদার নাম ছিল মিয়াফর মোড়ল। তিনি গ্রামের একজন সম্মানিত লোক ছিলেন। ৬ কাঠা জমির উপর টিনের বিশাল বড় বাড়ি বানিয়েছিলেন ৪ ছেলের জন্য। দুই ছেলে ১৬ বছর আগে ১৯৭১ সালে যুদ্ধে নিহত হয়েছে। দুইজনই টগবগে যুবক ছিল, আর একজন ৮ বছর বয়সে কলেরা রোগে গত হলো। বাকি রইল মোর্শেদ মোড়ল। বর্তমানে এই বাড়ি মোর্শেদের অধীনে, যদিও তিনি থাকেন না সবসময়। পুরো বাড়িটা চারপাশে জুড়ে গাছগাছালি, বাড়ির পিছনে নদী। রাত ৯টা বাজলে পরিবেশ নিশুতি রাতের রূপ ধারণ করে। রাতের এই নির্জন প্রান্তর ঝিঝি পোকার ডাকে ছুঁয়ে গেছে। ঝিঝি পোকার সাথে পদ্মজার ভাঙা কান্না মিলেমিশে ভৌতিক পরিবেশ সৃষ্টি করেছে। মনে হচ্ছে কোনো আত্মা তার ইহজীবনের নাপবস্তর শোকে এমন মরা সুর ধরেছে। হেমলতা পদ্মজাকে টেনে পাশে বসান। পদ্মজা ডান হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে হেমলতাকে বলল, মামা, সৌদিতে যাওয়ার আগের দিন আমাদের সবার দাওয়াত ছিল না নানাবাড়ি। খালামণি, ভাই বোনেরা এসেছিল। সেদিন ঢাকা থেকে যাত্রা লোক আসছিল স্কুলে, মনে আছে আম্মা? আছে। উঠানে ধুপ করে একটা আওয়াজ হয়। হেমলতা পদ্মজা কেঁপে উঠল। পূর্ণাপেমা দরজায় কান পেতে রেখেছিল মা বোনের কথা শুনতে। হুট করে কিছু পড়ার আওয়াজে দুহাত আওয়াজ হওয়াতে দুইজন ভয় পেয়ে যায়। দরজা ঠেলে হুড়মুড়িয়ে রুমে ঢুকে পড়ে। হেমলতা বড় মায়ের সাথে গোপন বৈঠক ভেঙে দ্রুত পায়ে বারান্দায় এসে দাঁড়ান। উঠানে বিদ্যুৎ নেই, হারিকেন জ্বালান। পিছনে ৩ মেয়ে এসে দাঁড়িয়েছে। একজন মায়ের ৩ মেয়ে নিয়ে একা এত বড় বাড়িতে বাস করা যুদ্ধ বটে। হেমলতা গলা উঁচিয়ে প্রশ্ন করলেন, কে ওখানে? আমি। চিরপরিচিত সেই কণ্ঠ চিনতে পেরে হেমলতা বিলম্ব হল না। তিনি ব্যস্ত পায়ে উঠানে নেমে আসেন। গেটের পাশে মোর্শেদ মোড়ল পড়ে আছেন, গায়ে চাদর হাঁপড়ে মতো, বুক ওঠানামা করছে তার, যেন দম ফুরিয়ে যাচ্ছে। হেমলতা দুহাতে মোর্শেদকে আঁকড়ে ধরলেন। পদ্মজা পূর্ণা দৌড়ে আসে। মোর্শেদের এমফাইসিমা রোগ আছে। অল্প চলাফেরাতেই শ্বাসকষ্টের উপক্রম হয় এবং দম ফুরিয়ে যাবার শ্বাস নেবার সময় গলার শিরা ভরে যায়। ৩ মা মেয়ে মোর্শেদকে ধরে রুমে নিয়ে আসে। মোর্শেদ এভাবেই হুটহাট করে বাড়ি ফিরে। কখনো কাকডাকা ভোরে, কখনো নিশুতি রাতে, বা কখনো কাঠফাটা রোদে। ধরা মোর্শেদ মোড়লের এমফাইসিমা রোগটা ধরার পরে ৭ বছর আগে মোর্শেদের আজমা ছিল। আবার ধূমপানে খুবই আসক্ত ছিলেন, ফলে ফুসফুসের এই রোগটি খুব দ্রুত আক্রমণ করে বসে। মোর্শেদ খানিকটা সুস্থ হয়ে রাত ১টার দিকে ঘুমালেন। পূর্ণাপেমা রুমে গিয়ে শুয়ে পড়েছে। পদ্মজার বারান্দার রুমে ঝিম মেরে বসে আছেন। জানালার বাইরে চোখের দৃষ্টি। জ্যোৎস্না জ্যোৎস্না গলে গলে পড়ছে। কি সুন্দর দৃশ্য! পদ্মজার মনে বলছে, মা আসবে তার খোঁজে, পুরোটা ঘটনা শুনতে আসবেই। সত্যি তাই হলো। কিছুক্ষণ পরেই হেমলতা আসলেন। আম্মা, বাতিটা নিভিয়ে দাও, বলল পদ্মজা, কণ্ঠ খাদে নামানো। হেমলতা বাতি নিভিয়ে পদ্মজার পাশে বসেন। পদ্মজা তৈরি ছিল, তবুও অপ্রস্তুত হয়ে পড়ে। খুবই অস্বস্তিতে হচ্ছে। সে গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল। পদ্মজা তখন ৪র্থ শ্রেণীর ছাত্র, বয়স ১০ ছিল। খুব কম বয়সে তাকে স্কুলে পাঠানো শুরু করেন হেমলতা। সেদিন নানা বাড়িতে সবার দাওয়াত পড়ে। হানিফ মামা চলে যাবে সৌদিতে, তাই এত আয়োজন আসর বসে স্কুল মাঠে। সেদিন নাচ গান অনুষ্ঠিত হয়। বাড়ির সবাই সেখানে চলে যায়। বাড়িতে থাকে শুধু পদ্মজার বৃদ্ধ নানা আর হানিফ। পদ্মজা ঘুমিয়েছিল, তাই বাকিদের সাথে যেতে পারেনি। যখন ঘুম ভাঙে আবিষ্কার করলো বাড়িতে কেউ নেই। মোর্শেদি হঠাৎ করে অসুস্থ হওয়াতে হেমলতা বাপের বাড়ি
বাপের বাড়িতে উপস্থিত ছিল না। পদ্মজা বাড়ি থেকে বের হওয়ার উপক্রম হতেই কানে আসে হানিফের ডাক। পদ্মজা মিষ্টি করে হেসে মাথা নাড়ালো। হানিফ লোপুপ দৃষ্টিতে তখন পদ্মজার সারা শরীরে ঘোরা বেড়াচ্ছে। একটু এইটুকু মেয়ের ফর্সা চামড়া, বিকৃত মস্তিষ্কে হানিফকে যেন বড্ড টানে। আয় তো আমার ঘরে আয়। সহজ সরল শিশুসুলভ পদ্মজা মামার ডাকে সাড়া দিল। সে শুনছে মামা ভাগ্নে যেখানে আপদ নেই সেখানে, অথচ সেদিন সে মামাকেই বড় বিপদ হিসেবে জানলো। পদ্মজা রুমে ঢুকতেই হানিফ দরজা লাগিয়ে দিল। পদ্মজার মন কেমন করে উঠল। হানিফের অদ্ভুত চাহনি আর দরজা লাগানো দেখে হানিফ কুৎসিত ভঙ্গিতে পরিদর্শন করতে থাকে। পদ্মজা দেখতে খুব খারাপ লাগছে, ভয় করছে। এদিকে আয়, তোর লাগে গল্প করি। পরের সিজন আগামীকাল আসবে।